সফল হবে দেখুন, ধর্ণা মঞ্চ সেই দিনই সফল হয়েছে যেদিন আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। কারণ আমাদের গ্রেফতার করে এটাই মুখ্যমন্ত্রী দেখানোর চেষ্টা করেছেন যে বাংলার মানুষ জেগে উঠছে, তাদেরকে শান্ত করতে হবে। কিন্তু বাংলার মানুষ কিন্তু শান্ত নেই। এটা শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ বলে এখানে হয়তো মুষ্টিমেয় ৫-৭০০ লোক মনে হচ্ছে, কিন্তু ২৬শে ব্রিগেড যেভাবে ষড়যন্ত্র করে ক্যান্সেল করা হয়েছে, সেই লক্ষ লোক, প্রায় ২০ থেকে ২৫ লক্ষ আমাদের আনুমানিক একটা আইবি রিপোর্ট ছিল যে ২০ থেকে ২৫ লক্ষ লোক ধর্ণা মঞ্চে আসতো, মানে ব্রিগেডে আসতো। সেই লোকেরা কিন্তু এখনো জায়গা খুঁজছে তার আসার জন্য, এবং আমাদেরকে জেলে রাখতে না পারার ব্যর্থতাও সেটাই কিন্তু এই মানুষ, যে সারা বাংলার মানুষ তারা ফুটে উঠেছিল ওয়াকাফ আন্দোলনের বিরুদ্ধে। তো আমাদের বিশ্বাস এটা শুধু ৩ দিন গিয়েই থেমে থাকবে না। ভোট অনেক দেরি আছে, চোট তো মমতাকে পেতেই হবে, কারণ বাংলার মানুষ জেগে গেছে। এই ধর্ণা মঞ্চ এখানে একটা সীমিত সময় আমাদের একটা পারমিশন যেহেতু আছে, এর পরবর্তী সময় কিন্তু আমাদের আরো জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মহলে আমাদের প্রোগ্রাম চলবে, আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। এটা যেন কেউ ভেবে ভুল ভাবে না যে এই ৩ দিন হচ্ছে, ৩ দিনের পর সবকিছু বন্ধ হয়ে যাবে। বললেন যে এটা জেলা স্তরে হচ্ছে, রাজ্য স্তরে যখন হবে যারা আসতে পারছে না তারা আসবে, তবে কি এর পরে রাজ্য স্তরে আবার আন্দোলন হবে? দেখুন, নীরবতা কখনো কখনো মহা সংকেত দেয় যে একটা বড় কিছু হতে চলেছে। যদি সরকার ভাবে যে মানুষ নীরব হয়ে আছে, সংখ্যালঘুরা চুপ হয়ে আছে, তাহলে ভুল ভাববে। কারণ যে ২০ লক্ষ ২৫ লক্ষ লোক ব্রিগেড মুখে হচ্ছিল, তারা কিন্তু এখনো অপেক্ষা করছে যে কোনো মুহূর্তে যে কোনো ময়দানে তারা চলে আসবে। তাই আমি বারবার এটা বলে দিতে চাই সরকারকে, প্রশাসনকে, তারা যেন এটা ভুল না ভাবে যে মানুষ চুপচাপ হয়ে আছে। মানুষ পুষে আছে, মানুষ শুধু জায়গা খুঁজছে। মানুষের ঢল এমন ভাবে নেমে পড়বে যে কলকাতা পুরো স্তব্ধ হয়ে যাবে, বাংলার পুরো জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যাবে যদি বাংলার মানুষের সাথে প্রতারণা হয়। বাংলার মানুষকে যখন তখন গ্রেফতারের ভয় দেখানো হয়, বাংলার মানুষ যারা গ্রামগঞ্জ থেকে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে চুপ করানো হয়, তাদেরকে গ্রেফতারি ষড়যন্ত্র করা হয়, তার কিন্তু মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ সবাই এখন সচেতন, ভোট আসবে, ভোট চলে যাবে, ভোট আসলেই, ভোট শেষ হয়ে গেলেই নেতা মন্ত্রী নিয়ে চলে যায়। মানুষ কিন্তু বুঝে গেছে, মানুষ ভোট আসার আগে যেমন চোট দেবে, ভোট শেষ হওয়ার পরেও কিন্তু তৈরি আছে। বিকল্প পাচ্ছে না সাধারণ মানুষ, অনেক মানুষ বিকল্প পাচ্ছে না। বিজেপি আর টিএমসির মধ্যে তুলনার মধ্যে আছে। আপনারা কি চেষ্টা করছেন তৃতীয় কোনো ফ্রন্ট তৈরি করে সাধারণ যে মানুষগুলো বিকল্প হয়ে আছে বা অত্যাচারিত তাদের পাশে দাঁড়ানো? দেখুন, এটা তো বাস্তব যে বিকল্প পাচ্ছে না। সবাই বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনীতি কেউ করতে চায় না, কিন্তু বাধ্য হয়ে তো সেখানে যেতে চায়। এরপরে ছোট ছোট দল আছে যেখানে মানুষ তাদের ভালোবাসা দিয়ে তারা সেখানে আছে। কিন্তু আমাদের বিশ্বাস, এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষ একটা বিকল্প দেখিয়ে দেবে। ২৬-এর আগে হঠাৎ করে এমন একটা বিকল্প তৈরি হয়ে যাবে, যেটা কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার ১২ বছর থেকেও বুঝতে পারবে না যে আমার নাকের ডগা থেকে আমার পুলিশ, আইবি সবকিছুকে ফাঁকি দিয়ে একটা বিকল্প শক্তি কিভাবে তৈরি হলো। অর্থাৎ এটা জনগণ ঠিক করবে। কেউ যেন এটা ভাবে না যে জনগণ কিছু বুঝতে পারছে না, এখন জনগণ সব বোঝে। ঠিক ২৬-এর আগেই জনগণ বিকল্প রূপে এমন ভাবে ধরা দেবে, যেটা কিন্তু আজ পর্যন্ত করতে পারবে না রাজ্য সরকার। যেরকম ওয়াকাব আর এসআইআর বা শ্রমিকদের উপরে আন্দোলন আপনারা মূলত কেন্দ্র সরকারের বিরুদ্ধে করছেন, কিন্তু রাজ্য সরকার তাতে রাজ্য সরকারের প্রবলেম কেন? রাজ্য সরকার প্রবলেম হয় না, কেন্দ্র আর রাজ্যে পার্থক্য কি বলুন? নামটাই শুধু পরিবর্তন, একজন টিএমসি একজন বিজেপি, কিন্তু থিঙ্কিং আইডিওলজি তো সেম। ওদের পিছন থেকে ব্যাট করছে তো সেই সেম আরএসএস। তো আরএসএস যেমন বিজেপি কেন ঢোকানোর চেষ্টা করছে, তাদের মধ্যে চুক্তি আছে টিএমসির মধ্যে, তুমি নাও ৯টা, আমি নেবো ১১টা। আমি সরকারে থাকবো, তুমি পিছন থেকে থাকো, তুমি পিছন থেকে তোমার আরএসএস কর্মকাণ্ড চালিয়ে যাও, সাম্প্রদায়িক বিদ্বেষী চালিয়ে যাও, যেখানে মুসলিমদের পাবে পেটাও, আমি তাকে প্রোটেক্ট করবো। এখানে সবকিছু পরিষ্কার। টিএমসি যদি না চাইতো তাহলে কিন্তু আরএসএস কখনো এখানে জায়গা পেত না। অর্থাৎ টিএমসি জায়গা করে দিয়েছে, এবং সংখ্যালঘু যারা নেতৃত্ব উঠে আসছে তাদেরকে দবানো হচ্ছে। একদিকে দেখুন, যারা সংখ্যালঘুরা যদি মাঠে নামছে, তাদের ওয়াকাফ আন্দোলনের জন্য মাঠে নামছে, তারা তাদের তাদের অভাব অভিযোগ, তাদের সমস্যার জন্য তারা মাঠে ময়দানে নামছে। অন্যদিকে মমতা যে নিজেই বলছেন যে ওয়াকাফের আন্দোলন করলে আমার থেকে বেশি শত্রু কেউ হবে না। কিন্তু শুভেন্দুকে এই হুমকিটা একবার দিয়েছে। শুভেন্দু পুলিশের বা একটা পুলিশ সর্বোচ্চ আধিকারিকের পরিবার তুলে গালাগালি করছে, জনগণকে যখন তখন রাস্তায় ঘাটে মানে চরম জঘন্যতম ভাষা ব্যবহার। তিনি একজন বিরোধী নেতা, এবং যখন তখন দাঙ্গা বাঁধানোর মতো কর্মকাণ্ড করছে। তাকে কি একবারও শাসানি দিয়ে মমতা বলেছে যে এইরকম আমার বাংলায় সম্প্রীতির বাংলায়, এখানে সাম্প্রদায়িক কোনো শক্তি অপশক্তি ঠাঁই নেই? বলতে পারেন না তো, কারণ তারা তো ভাই বোন। শুভেন্দু আর মমতা ব্যানার্জি ভাই বোন।
তারা আরএসএস এর একই জাত, একই জায়গা থেকে চলে মানে উঠে এসেছে, তাই তারা মিলেমিশে কাজ করছে। তো তুমিও খাও আমিও খাই, মাঝখানে এরা কোনো জায়গা না পায়। পিছিয়ে পড়া নওশাদ সিদ্দিকী পিছিয়ে পড়া মানুষের জন্য আন্দোলন করছে। দেখুন, নওশাদ সিদ্দিকী আরো 10টা নওশাদ সিদ্দিকী হবে সামনের বিধানসভার আগে। যদি বারবার এভাবে জেলে ঢোকানোর চেষ্টা হয়, মুসলিমদের কথা, সংখ্যালঘুদের কথা শোনা না হয়, সংখ্যালঘুদের কান্নার জায়গা না দেওয়া হয়, সংখ্যালঘুরা কোথায় প্রতিবাদ করবে না করবে সেই জায়গাটা দেওয়া না হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন ওয়াকফ আইনের যে ভয়াবহতা, এসআইআর এর ভয়াবহতা, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ, যারা বিশিষ্ট মানুষেরা অনেক আলোচনা করেছেন। এখন এই ওয়াকফ আইনের বিরোধিতা করার জন্য এবং এই ওয়াকফ আইনকে আমাদের সংবিধান থেকে বাদ দেওয়ার জন্য, এবং এই ওয়াকফ আইনটা আমাদের সংবিধান বিরোধী, তার কারণে গঠন করা হয়েছে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম। আগামী দিনে আমরা কি করব আজ সেটার শপথ নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই ধর্ণা মঞ্চ শুধুমাত্র একটা প্রতীকী মঞ্চ। এই আন্দোলনকে, এই লড়াইকে, এই শক্তিকে আমরা এই পশ্চিমবঙ্গের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটা পাড়ায়, প্রতিটা বুথে, প্রতিটা অঞ্চলে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম প্রমাণ করতে বাধ্য নয় যে আমরা কতটা ধর্মনিরপেক্ষ। তার কারণ প্রত্যেক দিন প্রমাণ দিতে বাধ্য নয় নওশাদ সিদ্দিকী তিনি টুপি দাড়ি পরে আছেন বলে তাকে রোজ শুনতে হবে যে তিনি মুসলমানের লোক, তিনি মুসলিম জোট গঠন করছে, ইত্যাদি ইত্যাদি কথা চারিদিকে নানান রকম ভাবে মন্তব্য করেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা সেই আজাদ হিন্দ ফৌজ যেরকম সুভাষচন্দ্র ব্রিটিশদের বিরুদ্ধে গঠন করেছিল, এই ওয়াকফ আইনের বিরুদ্ধে সেই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম গঠন করা হয়েছে। এবং এই লড়াইকে আমরা ভারতবর্ষের প্রান্তে বিভিন্ন জায়গায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর কারা কারা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই জারি রাখতে প্রস্তুত আছেন, দুটো হাত উত্তোলন করে দেখা। এই পাকিস্তানের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত আমাদের নিবেদিত প্রাণ আমরা জারি রেখে দেবো ইনশাআল্লাহ। এবং আমরা মাথায় কাফন বেঁধে লড়াই করি, ভুলে যাবেন না। আমরা মাথায় কাফন বেঁধে লড়াই করি, ওই মৃত্যুর পরোয়া করি না। তাই কারাগারের গারদ আমাদেরকে ভয় পাওয়াতে পারে না। আমাদের যত মারবে আমার ততই মারবে। আলহামদুলিল্লাহ, এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে